হাজার হাজার বছর আগে নীল নদের তীরে দাঁড়িয়েছিল এক মহা শক্তিশালী সভ্যতা। সেখানে রাজত্ব করত ফেরাওরা। ফেরাও এই শব্দটা এসেছে প্রাচীন মিশর থেকে। এটা মূলত মিশরের রাজাদের উপাধি ছিল। ফেরাও মানে কেবল রাজা নয়, তাকে দেবতার তুল্য ভাবা হতো। মিশরীয়রা বিশ্বাস করত ফেরাও শুধু রাজা নয়, তিনি দেবতার সন্তান। মিশরীয়দের ধারণা ছিল ফেরাও কখনো সত্যিই মারা যায় না, তিনি শুধু পৃথিবী থেকে বিদায় নেন আর তার আত্মা অন্য জগতে বেঁচে থাকে চিরকাল। তবে এর জন্য প্রাচীন মিশরে একটা লোককথা সে সময় প্রচলিত ছিল। ফেরাওয়ের দেহ সবসময় অক্ষত থাকতে হবে। যদি দেহ নষ্ট হয়ে যায় তবে আত্মাও চিরদিনের জন্য হারিয়ে যাবে। তাই শুরু হতো এক দীর্ঘ ও রহস্যময় আচার, আর সেটাই হচ্ছে মমি বানানো। এখন প্রশ্ন হতে পারে, কারা মমি বানাতো? মমি বানানো একা কারো কাজ ছিল না, পুরো একটা দল ছিল মমি বানানোর জন্য, যার মধ্যে ছিল পুরোহিত, যারা দেবতা অ্যানোবিস, যিনি মৃত্যুর দেবতা নামে পরিচিত, তার নাম জপ করত এবং মন্ত্র পাঠ করত। এছাড়াও সেখানে থাকতো ইমবেলমার্স নামের কারিগররা, যাদের আসল কাজ ছিল দেহ কাটাছেঁড়া করা, অঙ্গ বের করা, আর তারপর শুকোনো এবং সর্বশেষ কাপড়ে মুড়িয়ে রাখা। আর তার সাথে থাকত সোনার কারিগর ও কাঠমিস্ত্রি, যারা কফিন, মুখোশ আর অলংকার বানাতো। এটা অনেকটা আজকের হাসপাতালের মতো, যেখানে ডাক্তার, নার্স সবাই মিলে রোগীকে চিকিৎসা করে। প্রথমে শুধু ফেরাও, রানী আর রাজপরিবারদেরকেই মমি বানানো হতো, কারণ তারা ছিল দেবতার প্রতিনিধি। পরে ধীরে ধীরে ধনী অভিজাত ব্যবসায়ী, সেনাপতিরাও মমি বানাতে শুরু করে। তবে সাধারণ গরিব মানুষরা এসব করতে পারত না। তাদের দেহ মরুভূমির গরম আর শুকনো বালিতেই প্রাকৃতিকভাবে শুকিয়ে যেত। চলুন এবার জেনে নিই যে 70 দিন ধরে কিভাবে একটি মমি বানানো হতো। প্রথম দিন মৃতদেহকে শুদ্ধ করা হতো। ফেরাও মারা যাওয়ার পর দেহ নিয়ে যাওয়া হতো এক বিশেষ ঘরে। পুরোহিতরা দেহকে নীল নদের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করত। চারপাশে ধূপ জ্বালানো হতো আর মন্ত্র পড়া হতো। এই ধাপকে বলা যেত শুদ্ধিকরণ। এরপরে শুরু হয় মাথা থেকে মস্তিষ্ক বের করার ধাপ। এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর ধাপ। কারিগররা নাকে একটা বাঁকানো লোহার হুক ঢুকিয়ে মস্তিষ্ক তরল করে টেনে বের করত। তাদের বিশ্বাস ছিল মস্তিষ্ক কোনো কাজের নয়, আসল হচ্ছে আত্মা। তাই মস্তিষ্ক ফেলে দেওয়া হতো। এরপর প্রথম থেকে দ্বিতীয় দিনের মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো বের করে নেওয়া শুরু হতো। পেট চিরে বের করা হতো লিভার, পাকস্থলী, অন্ত্র আর ফুসফুস। এগুলো ধুয়ে রেখে দেওয়া হতো ক্যানোপিক জার নামের একটি পাত্রে, আর প্রতিটি পাত্রে বিভিন্ন দেবতার মুখ থাকত। মানুষ মুখের পাত্রে লিভার রাখা হতো, আর বানরের মুখের পাত্রে পাকস্থলী, শিয়াল মুখের পাত্রে ফুসফুস, আর বাজ পাখি মুখের পাত্রে অন্ত্র রাখা হতো। শুধু হৃদয়টাকেই রাখা হতো শরীরের ভেতরে, কারণ বিশ্বাস ছিল মৃত্যুর পর দেবতা অসিরিস হৃদয়কে পালকের সঙ্গে ওজন করবে। যদি হৃদয় হালকা হয় তাহলে সে সৎ আর সে পরকালে যাবে, আর যদি ভারী হয় তাহলে সে অসৎ হিসেবে বিবেচিত হবে, আর তার দেহ মমি করে রাখলেও আত্মা ধ্বংস হয়ে যাবে। এরপরেই 40 দিন ধরে শরীর শুকানোর কাজ শুরু হয়। পুরো দেহ ঢেকে দেওয়া হতো
ন্যাট্রন লবণ দিয়ে। এটা দেখতে লবণের মতো হলেও আসলে এক ধরনের খনিজ পদার্থ। এই লবণ দেহ থেকে সব জল শুষে নিত আর পচন বন্ধ করত। পুরো 40 দিন ধরে দেহ এভাবেই রাখা হতো। ধীরে ধীরে দেহ শুকিয়ে কাঠের মতো শক্ত হয়ে যেত। এরপর 41 থেকে 50 দিন পর্যন্ত চলত দেহতে তেল আর সুগন্ধি মাখানোর কাজ। 40 দিন পরে লবণ পুরো দেহ থেকে সরিয়ে নেওয়া হতো আর দেহে মাখানো হতো সুগন্ধি তেল, রেজিন, যেটা এক ধরনের গাছের আঠা, আর মোম জাতীয় কিছু পদার্থ। এগুলো শুধু ভালো সুবাসই দিত না, বরং দেহকে আরও সংরক্ষিত রাখত। অনেক উপাদান দূর দেশ থেকে আনা হতো। আফ্রিকার গাছ থেকে তেল, এশিয়া থেকে মশলা। এটাই বোঝায় মিশরীয়রা বাণিজ্যে কতটা এগিয়েছিল। আর তারপর 50 থেকে 69 দিন পর্যন্ত চলে কাপড় মোড়া। আর এটা হলো সবচেয়ে দীর্ঘতম ধাপ। লিনেন কাপড়ে দেহকে একে একে মোড়ানো হতো। প্রতিটি আঙুল, প্রতিটি হাত, পা আলাদাভাবে মোড়ানো হতো। মাঝে মাঝে কাপড়ের ভিতরে রাখা হতো ছোট ছোট তাবিজ, পাথর আর প্রতীকী চিহ্ন। মাঝে তেল মাখানো হতো, আবার কাপড়ও দেওয়া হতো। এই প্রক্রিয়াটা চলত প্রায় 20 দিন ধরে। অবশেষে 70তম দিনে শুরু হয় মুখোশ আর কফিনে রাখার কাজ। সবশেষে ফেরাওর মুখে পরানো হতো সোনার মুখোশ। মুখোশে তার মুখটাই খোদাই করা থাকতো, যাতে দেবতারা তাকে চিনতে পারে। তারপর প্রথমে তাকে রাখা হতো কাঠের কফিনে, আর সেই কফিনটা রাখা হতো আরেকটা বড় পাথরের কফিনে। সবশেষে সমাধির ভেতরে রাখা হতো, আর সাথে সাজানো হতো সোনার রূপার ধনরত্ন, খাবার দাবার, অলংকার, পোশাক আর অস্ত্র। কারণ বিশ্বাস ছিল পরকালে সব কিছু দরকার হবে। মিশরীয়রা মৃত্যুকে শেষ মনে করত না। তাদের কাছে মৃত্যু মানে এক নতুন জগতে যাত্রা। তাই দেহকে অক্ষত রাখা মানে আত্মাকে অমর করে রাখা। মমি আসলে শুধু দেহ সংরক্ষণ নয়, এটা ছিল ধর্ম, সংস্কৃতি আর বিজ্ঞানের এক আশ্চর্য মিশ্রণ। আজ হাজার হাজার বছর পরেও অনেক মমি অক্ষত অবস্থায় আছে। বিজ্ঞানীরা এখনও গবেষণা করে চলেছেন ঠিক কী কী পদার্থ ব্যবহার করা হতো আর কেমনভাবে এত দিন ধরে এক একটা মমি টিকে আছে। এর থেকেই বোঝা যায় সেই সময়ের চিকিৎসা ব্যবস্থা এখনকার থেকে অনেক উন্নত ছিল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।